এটা খুঁজতে হয় না, এটা সমস্ত মানুষ, আপনার 18 কোটি মানুষের মধ্যে কোটি কোটি মানুষ এটা অনুধাবন করে। সেটা হলো যে একটা সুষ্ঠু পরিবেশ যদি না থাকে, যে আপনি আপনার দায়িত্ব পালন করার মতো সাহস, এবং আপনি দায়িত্ব পালন করলে আপনি আইনগত কোনো সমস্যায় পড়বেন না, এই ধরনের যখন একটা এনভায়রনমেন্ট থাকে, তখনই সবাই দায়িত্ব পালন করতে সচেষ্ট হয়। কিন্তু আপনি পুলিশের অবস্থা দেখেন, আজকের যে পুলিশ, যেটা এখন অনেকেই বলে যে এখনো তাদের সেই জুলাই আগস্টের যে ট্রমা এখনো তারা কাটিয়ে উঠতে পারেননি, এবং কাটিয়ে ওঠার জন্য যে ধরনের আপনার অ্যাক্টিভিটিস দরকার ছিল, বা যে ধরনের রাষ্ট্রের পক্ষ থেকে একটা নিশ্চয়তার দরকার ছিল, সেগুলো রাষ্ট্র দিতে পারেনি, বরঞ্চ আপনার সাইকোলজিক্যালি এমন ভাবেই করা হয়েছে যে এই ঘটনার ক্ষেত্রে পুলিশ কিন্তু আপনার সব জায়গায় দেখবেন খুব অ্যাক্টিভলি এখন কাজ করছে না। কারণ হলো আমি ট্রাফিক লাইনে দেখেন, আমরা ট্রাফিকের রাস্তায় চলাফেরা করি, ট্রাফিকও দেখি, থানায়ও দেখি, সব জায়গায় একই অবস্থা। মানে খুব এগিয়ে বেড়ে যে পুলিশের যে দায়িত্ব, যে ল অ্যান্ড অর্ডার কোন রকম যদি ব্যত্যয় হয়, ঝাঁপিয়ে পড়ে তারা এটাকে নিয়ন্ত্রণ করবে, এই মানসিকতাটা তাদের মধ্যে এখন নাই। এটার পিছনে সঙ্গত কারণই আছে, কারণ তারা রদবদল হলো, পুলিশেও তো প্রধান থেকে শুরু করে অনেক রদবদল হলো। তারপরে রদবদল তো, এটা তো পুলিশের 1 লক্ষ পুলিশ থাকলে 1 লক্ষ পুলিশের মধ্যে লোক ঢাকা থেকে 20,000 সরাই দিলেন, 20,000 আনলেন, কিন্তু এই পুলিশ তো একই, পুলিশ বাহিনী তো একই, তাই না? ব্যক্তি হয়তো পরিবর্তন হচ্ছে, ব্যক্তি পরিবর্তন তো কিছু আসে যায় না। কারণ হলে আপনি যারা এই পুলিশ যারা নাকি আপনার এর আগে ডিউটি করেছে, রাষ্ট্রের নির্দেশে তারা দায়িত্ব পালন করতে গেছে, লোকজন মৃত্যুবরণ করেছে আন্দোলন সময়, সেটা ঠিক আছে, কিন্তু আপনার 5ই আগস্টের পরিবর্তনের পরে, তারপরে যে দীর্ঘদিন থেকে বিভিন্ন থানায় বিভিন্ন জায়গায় যে পুলিশকে নির্যাতন করা হলো, পিটানো হলো, গুলি করা হলো, থানা দখল করা হলো, এই জিনিসগুলোর তো কোনো বিচার হয় না। এবং এখানে তো আপনার বিচার করা যাবে না, এইভাবে একটা আইনই করেছে ইন্ডিমিনিটি, যদিও এটা সংবিধান অ্যালাউ করে না, এবং কোনোভাবেই এটা আদালতে গেলে টিকবে না, কিন্তু তারপরে একটা ইন্ডিমিনিটি দিয়ে রাখছে কেন? বিশেষ একটা গোষ্ঠীকে প্রোটেকশন করার জন্য। এবং এই প্রোটেকশন আপনি যতদিন রাখবেন, ততদিন পুলিশকে আপনি অ্যাক্টিভলি আগের মতো পুলিশের কার্যক্রম আপনি পাবেন না, কারণ পুলিশ এখনো মনে করে তারা মব সন্ত্রাসের শিকার হতে পারে, এবং এটা তো বাস্তবতা আমরা দেখেছি। কারণ আজকে যে বললেন যে 2 জন পুলিশ 4 জন ওখানে ছিল, তারা যদি নুরুল হুদার সাহেবকে সেভ করতে গিয়ে ওই লোকগুলোকে যদি তারা ধরেন কোন রকম বল প্রয়োগ করতো বা তাদেরকে লাঠি পেটা করতো, তাহলে কি হতো অবস্থাটা? তাহলে দাঁড়াতো যে এই পুলিশ আপনার সরকারের দোষর, এবং এদেরকে এখনই চাকরি খেতে হবে। অতএব ওই জিনিসটা তো তারা কোনোভাবেই করবে না, কোনো রিস্ক নেবে না তারা। অতএব রাষ্ট্রের পক্ষ থেকে যখন এইরকম একটা এনভায়রনমেন্ট চলে আসবে যে না, আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের দায়িত্ব আমরা পালন করতে পারবো, রাষ্ট্র আমাদের কোনো নিপীড়ন নির্যাতন বা ওই আপনার দোষরের কোনো সার্টিফিকেট আমাদেরকে দিবে না, এবং আমাদের কোনো সমস্যা হবে না, এই চিন্তাটা যখনই করতে পারবেন, তখনই তারা স্বাধীনভাবে কাজ করতে পারবেন। এর আগে পুলিশের পক্ষ থেকে আপনি স্বাধীনভাবে কাজ করার সুযোগটা আপনি পাবেন। ঠিক এই ঘটনা প্রসঙ্গে আরেকটু কথা বলবো, নুরুল হুদা প্রসঙ্গে, মানে তার বিরুদ্ধে যে মব ইনজাস্টিসটা হলো সেটা নিয়ে আরেকটু কথা বলবো। কিন্তু আপনি আমি আপনাকে আপত্তি জানাই, আপনি শব্দটা জাস্টিস এখানে আনবেন না। আমি ইনজাস্টিস বলেছি, খুব মানে সুচিন্তিতভাবে আমি সিরিয়াসলি অপোজ করি এটা মব ভায়োলেন্স এবং এটা মব সন্ত্রাস, এটা কোনো জাস্টিস না। এবং যারা বলে তারা যদি ইচ্ছা করে বলে, বুদ্ধি করে বলে, তাহলে তারা এটাকে বিচার হিসেবে নিতে চায় মানুষকে একটা দেখানোর জন্য, কিন্তু এটা কোনোভাবেই সঠিক নয়। বিচারকে এভাবে কলঙ্কিত করার কোনো সুযোগ নাই। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে ওই শব্দটা এসেছে, মব জাস্টিস। আমি অবশ্য বলেছিলাম মব ইনজাস্টিস। আমি আপনার কাছ থেকে আসলে সেই ইন্ডেমনিটির কথাটা একটু শুনতে চাই, যেটির কথা বলছিলেন, যার কারণে পুলিশের মনোবল ভেঙে গেছে বা পুলিশ ঠিক মতো কাজ করছে না, সেটি কেন চ্যালেঞ্জ হচ্ছে না? কেউ কেন চ্যালেঞ্জ করছে না? কোথায় চ্যালেঞ্জ করবে বলে? আদালতে। আদালত কি আমরা যে 5ই আগস্টের আগে যে আদালতের পরিবেশ ছিল, এই পরিস্থিতি বাংলাদেশে কি অবস্থায় বিদ্যমান আছে, এটা যারা আমরা আদালতে আছি তারা বুঝতে পারি। আদালত স্বাধীনভাবে এই মব ভায়োলেন্সের কারণে, মব সন্ত্রাসের কারণে আদালতও স্বাধীনভাবে কাজ করতে পারে না, যেমন পুলিশ পারে না। কারণ আপনি যখনই কাউকে জামিন দিতে যাইবেন, তখনই আপনাকে আক্রমণ করা হবে, এবং তখনই আপনাকে দোষর বলা হবে, এবং যখন আপনি কোনো অর্ডার দিতে যাবেন, তখন আপনাকে কোর্ট চেঞ্জ করে দেওয়া হবে। জামিন দিলে আপনার কোর্ট চেঞ্জ দেওয়া হবে, অথবা আপনাকে প্রত্যাহার করে নেওয়া হবে, অথবা আপনি ভয়তে থাকবেন যে কোন সময় আবার কোন আইনজীবীরা এসে কোর্টের মধ্যে ডিম মারে, আবার বলে যে দোষর এদেরকে সরিয়ে দাও। কাজে এই অবস্থায় তো আদালত স্বাধীনভাবে বিচার করতে পারবে না, এবং বিচারে আপনার স্বাধীনভাবে বিচারের সুযোগটা অত্যন্ত সীমিত এখন। হ্যাঁ, যে কিছু যে বিচার হচ্ছে না, এটা আগের সরকারের আসলে কিছু বিচার তো হয়, কিন্তু আপনার যে বিচারগুলোর সঙ্গে অত্যন্ত পাবলিক ইন্টারেস্ট জড়িত, যেখানে মানুষ এটা দেখবে যে এটাকে বিচার হলো কি ন্যায় বিচার হলো কিনা, এই সমস্ত অ্যানালাইসিস যে জায়গাগুলোতে করবে, সেই জায়গাগুলোতে সেই সুযোগটা তো নাই। আপনার সবচেয়ে বড় কথা হলো তো, বাংলাদেশে তো আপনি যে প্রথম শব্দটা বললেন মানবাধিকার, বিশ্বব্যাপী যদি কন্টেস্টে বলেন তো মানবাধিকার নিয়ে আর কথা বলার এখন খুব একটা আকাঙ্ক্ষা আমার মধ্যে নাই। কারণ হলো যেখানে গাজায় এইভাবে ঘটনা ঘটছে, যেখানে ইরানে আক্রমণ হচ্ছে, যেখানে আপনার সিরিয়ায় এইভাবে ঘটনা ঘটছে, সেখানে ইন্টারন্যাশনালি মানবাধিকার নিয়ে কথা বলার কি সুযোগ আছে বলেন? যেখানে জাতিসংঘ একটা অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আজকে ধরেন ইরান আর পরমাণু বোমা বানাতে পারবে না, সবাই একমত বানাতে পারবে না, কিন্তু ইসরায়েলের ব্যাপারে কিন্তু বলছে না বানাতে পারবে না। এই যে আপনার বৈষম্য, এর মধ্যে তো মানবাধিকার বলার কোনো সুযোগ নেই। মানবাধিকার যখন শুরু হয়েছিল বলা, তখন কিন্তু এই সব ক্ষেত্রে এই কথাগুলো বলা শুরু হয়েছিল। আর বাংলাদেশে যদি আপনি বলেন, বাংলাদেশে তো এর আগের সরকার, তাদের সমর্থক,
তাদের যারা সহানুভূতিশীল তাদের প্রতি, তাদের বাংলাদেশে তো কোনো মানবাধিকার নেই। তাদের মানবাধিকার তো আলাদা বিবেচনা করা হয়। এবং অন্য যারা আছে তাদের মানবাধিকারের বিষয়টা যদি আপনি বলেন, তাহলে মোটামুটি সেখানে আমরা ভালোই আছি। তার মানে মানবাধিকারের সংজ্ঞা এখন এক একজনের জন্য এক এক রকম, এক একজনের জন্য এক এক রকম, এবং রাষ্ট্রের পক্ষ থেকেও সেইভাবেই চিন্তা করা হয়। রাষ্ট্র কি এখন মবের কাছে অসহায় হয়ে পড়েছে? না, একটা পজিটিভ দিক আছে, সেটা হলো ধরেন বগুড়া, এই আপনার রংপুরে যখন জিএম কাদের সাহেবের ওখানে এই এনসিপি এরা সন্ত্রাস করতে গেল, মব সন্ত্রাস, তখন আর্মির পদক্ষেপে কিন্তু একটা ভালো উদ্যোগ হয়েছিল এবং একটা ইউটার্ন করেছিল মব সন্ত্রাসটা। এবং ধানমন্ডি থানায় যখন আপনার মব সন্ত্রাসের জন্য অ্যারেস্ট করা হলো, তারপরে আপনার এনসিপির একজন এসে ছাড়িয়ে নিয়ে গেল, তারপরে ধরেন মাঝামাঝি যে ঠিক আছে মব সন্ত্রাস তো করা যায় না, করা যাবে না, ছাড়িয়ে নিতে পারে। কিন্তু এরপরের যে ঘটনা, সেই ঘটনাগুলোতে কিন্তু মনে হয়েছিল যে বেশ কিছুদিন কিন্তু সেনাবাহিনীর প্রধান এবং সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছিল যে আমরা মব সন্ত্রাস টলারেট করবো না। তা আমরা কিন্তু একটু আশ্বস্ত হয়েছিলাম যে ঠিক আছে, এটা হয়তো ভালো হবে। কিন্তু গতকালকে আপনার গত পরশুদিন যে ঘটনাটা ঘটলো, সেই ঘটনার পরে আমরা কি আর ভদ্র জাতি হিসাবে, রাষ্ট্র হিসাবে মাথা তুলে কোনো বিশ্বব্যাপী কোনো কথা বলতে পারবো মানবাধিকার নিয়ে? এটা বলা সম্ভব না। আমরা মাথা নুয়ে যাবে, অবশ্যই নিয়ে যাবে। কারণ যেখানে একজন সরকারি অফিসার, সে সচিব ছিল, ইলেকশন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার ছিল, ধরেন আজকের চিফ ইলেকশন কমিশনার, হোয়াট উইল বি দ্য রিঅ্যাকশন? উনি কি আর স্বাধীনভাবে কাজ করতে পারবেন? উনি তো আর স্বাধীনভাবে কাজ করতে পারবেন না। কারণ উনি যে ইনস্ট্যান্সটা দেখলেন, উনি জানেন যে আগামী জানুয়ারিতে ফেব্রুয়ারিতে যখন ইলেকশন হবে, একটা দল হারবে, একটা দল জিতবে। সেই দল দুটোর মধ্যে এখন বিএনপি আর এনসিপি জামাত, এরাই তো, এর মধ্যে একজনে জিতবে, একজনে হারবে। এই ইলেকশন কমিশনার যারা হারবে, তারা যে তার গালে জুতা মারবে না, এই নিশ্চয়তা আপনাকে কে দেবে? রাষ্ট্র তো এই নিশ্চয়তা দিতে পারে না। তবে হ্যাঁ, অবশ্যই আজকের যে খবর, সেটা হলো যে সেনাবাহিনী ধন্যবাদের কাজ করেছে, তারা তাকে গ্রেফতার করেছে এবং সরকারও পরবর্তীকালে বলেছেন একজনকে গ্রেফতার করেছে সেখানে তাকে। কিন্তু এখন দেখেন, এই যে গ্রেফতার করাটা, আপনি তাকে সিদ্দিককে যখন কাকরাইলে এইভাবে নির্যাতন করা হলো, এটা তো দিনে দুপুরে দেখা যায় সব। আপনি তো দেখছেন একজন অভিনেতা, সে দল করতে পারে, যাই করুক, সেই কারণে আপনি তাকে এইভাবে পিটাবেন? এটা কি মানবাধিকারের দেশ হলো? এটা কি মানবাধিকার বলবো? আমি কিভাবে আমি মানবাধিকার বলবো? এটাকে মানবাধিকার বলার কোনো সুযোগ নাই। এখন যদি বলতে পারেন যে এরকম ঘটনা কি দুই একটা